হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করব জুজুৎসু কাইসেন অ্যানিমের এপিসোড 5। তো গাইস, আপনারা এর আগে যে এপিসোডটা দেখেছেন সেখানে কিন্তু অনেক কিছু ঘটে গেছে। আর গাইস, পরবর্তী এপিসোডগুলো কিন্তু আরো ইন্টেন্স হবে। তো আপনারা হাতে সময় নিয়ে বসুন, এই এপিসোডে অনেক কিছুই হবে যা আমি ডিটেলস এক্সপ্লেন করব। আর ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন, সেটা দেখে আপনারা অনেক মজা পাবেন। যারা জুজুৎসু কাইসেন অ্যানিমের আগের এপিসোডগুলো দেখেননি, ডিসক্রিপশনে এর প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকেই চাইলে আপনারা সব এপিসোড দেখে আসতে পারেন। আর আপনারা যদি আগের এপিসোড না দেখে থাকেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তাই আমার আপনাদের প্রতি একটা সাজেশন হবে, আপনারা আগের এপিসোডগুলো দেখে আসুন। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এপিসোড 5 এর শুরুতেই আমরা আগের এপিসোডের কিছু সিন দেখতে পাই। সুকুনা বলছে, ওই বলদা পাইরেতেছস না কে? সুকুনা ইউজির বাইরে আসার জন্য ওয়েট করছে। তখন তো সুকুনা দেখে ইউজি বাইরে আসে না, আর তাই সে একটা হাসি দেয়। আর গাইস, আমরাও তখন বুঝতে পারি এবার সুকুনা যারেই পাবে তাকেই মেরে পিঠা বানাবে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি বাহিরে অনেক বৃষ্টি পড়ছে আর ফুশিগুরো বাহিরে দাঁড়িয়ে আছে। সে ইউজির জন্য ওয়েট করছে। তখনই ফুশিগুরো কিছু একটা ফিল করতে পারে। তখন ফুশিগুরো ভাবে মায়াজালটা চলে গেছে, তার মানে ওই অভিশপ্ত শক্তিটা শেষ হয়ে গেছে। এখন শুধু ইউজি ঠিকঠাক ভাবে ফিরে আসলেই হয়। তারপর সে দেখে সুকুনা তার পেছনে। সুকুনা বলে, দুঃখের বিষয় যে সে আর ফিরে আসবে না। তখন ফুশিগুরো একটু নার্ভাস হয়ে যায়। সুকুনা বলে, তুমি ভয় কেন পাচ্ছ ভাই? আজ আমার মুড ভালো, তাই চলো কিছু কথা বলি। কোনো কন্ট্রাক্ট ছাড়াই আমাকে ব্যবহার করার পরিণতি এটাই হতো। এখন সে তার নিজের শরীরকেই কন্ট্রোল করতে পারছে না, কিন্তু কোনো সমস্যা নেই, কখনো না কখনো তো করতে পারবেই। তারপর সুকুনা ইউজির বুকের ভেতর হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড বের করে ফেলে। তখন ফুশিগুরো বলে, তুমি এটা কি করছো? সুকুনা বলে, এই পাগলার জন্য ফাঁদ তৈরি করছি। ফুশিগুরো বলে, ফাঁদ মানে? সুকুনা বলে, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না। তারপর সে ইউজির হৃৎপিণ্ড ছুঁড়ে ফেলে দেয়। সে আরো বলে, এছাড়াও ও যদি আমার জায়গায় থাকতো তাহলে এমনি মারা যেত, এর সাথে আমি এটাও খাবো। তো গাইস, সুকুনা এখানে বলতে চাচ্ছে ইউজির শরীরের যে অবস্থা ছিল, সে সুকুনাকে ছাড়া বাঁচত না। আর এখন সুকুনা তার তৃতীয় আঙুলটি খাওয়ার কথা বলছে। যাই হোক, তখন সুকুনা ওই আঙুলটি খেয়ে ফেলে। ফুশিগুরো এটা দেখে বলে, ভিতরে যে মহাশ্রেণীর অভিশপ্ত শক্তিটি ছিল সেও হয়তো সুকুনার একটি আঙুল খেয়েছিল। তখন সুকুনা বলে, দেখো আমি এখন সম্পূর্ণ মুক্ত, এখন তোমার ভয় পাওয়া উচিত, কারণ তুমি এখন মরবে। তো কোনো শেষ ইচ্ছা আছে নাকি তোমার? তখন ফুশিগুরো বলে, সে ঠিকই বলছে, সে আসলেই আমাকে মারতে পারে। জীবন কখনোই কারো প্রতি ন্যায় বিচার করে না, আর এটাই জীবনে সবার প্রতি সমান বিচার। তখন আমরা কাউকে দেখতে পাই। গাইস, একে আপনারা অবশ্যই মনে রাখবেন। তখন ফুশিগুরো আরো বলে, হয়তো তুমি আমার কথা বুঝতে পারোনি, আমি এর মাধ্যমে বোঝাতে চেয়েছি যে ইউজি অবশ্যই ফিরে আসবে। তুমি যদি ওর জীবন নিয়ে নাও তারপরও ও ফিরে আসবে, সে এমনই। সুকুনা বলে, সে এতটাও সাহসী নয়, তবে হ্যাঁ, সে অন্য সব মানুষের থেকে একটু বেশি বুদ্ধিমান আর শক্তিশালী। গাইস, এখানে তো দুজনেই ইউজির প্রশংসা করছে। যাই হোক, সুকুনা আরো বলে, কিন্তু সে মরার আগে ভয়ে থরথর কাঁপছিল, আর সে বিড় করে অনেক কিছু বলছিল। সে তার মৃত্যুর আগে অনুশোচনা করছিল। আমি জানি তার জীবন দেওয়ার সাহস নেই। তখন ফুশিগুরো ভাবে, তার হাত ঠিক হয়ে গেছে, এই শক্তি শরীরকে সম্পূর্ণ রিকভার করতে পারে। সুকুনা ফিরে এসেছে। সে ইউজির হৃৎপিণ্ড ছাড়া জীবিত থাকতে পারে, তবে হয়তো সে অবশ্যই দুর্বল হয়ে গেছে। আমি ইউজির ফিরে আসার আগে তাকে দিয়ে যেভাবেই হোক ইউজির হৃৎপিণ্ড ঠিক করিয়ে নেব। আমার শুধু তাকে এটা বিশ্বাস করাতে হবে যে সে তার হৃৎপিণ্ড ছাড়া কখনোই জিততে পারবে না। গাইস, ফুশিগুরো একটু পরেই দেখতে পাবে আসলে সুকুনা ইউজির হৃৎপিণ্ড ছাড়া দুর্বল কিনা। তখন ফুশিগুরো আরো বলে, কিন্তু আমি কি এটা করতে পারবো? আর আমি তো ওই মহাশ্রেণীর অভিশপ্ত শক্তির সামনেই 1 সেকেন্ডের জন্য নড়াচড়া করতে পারিনি। এটা সম্ভব হোক বা না হোক, আমাকে এটা করতেই হবে। তারপর ফুশিগুরো তার ওই অভিশপ্ত পাখিটিকে আবার সামান করে। সুকুনা বলে, অবশেষে একটা খোলা ময়দান পেয়েছি, এখন খেলা হবে ফাটাফাটি। তখন তো ফুশিগুরো সুকুনাকে মারার চেষ্টা করছে, আর সুকুনা তাকে কিছুই করছে না, বরং সুকুনারও তার মাইট থেকে বাঁচার জন্য মাইকেল জ্যাকসনের মতো ড্যান্স করছে। তারপর হঠাৎ করে সে সুকুনাকে একটা ঘুষি দিতে সক্ষম হয়। সুকুনা বলে, ভালো চেষ্টা, তোমার কাছে তো শিকিগামি আছে, তারপরও তুমি আমার সাথে নিজে লড়তে চাও। তারপর ফুশিগুরো শিকিগামি এবং ফুশিগুরো নিজে দুই দিক থেকেই অ্যাটাক করে, কিন্তু এবারও সুকুনা অনেক অথেন্টিক ওয়েতে ফুশিগুরোর সব অ্যাটাক থেকে বেঁচে যাচ্ছে। তখন ফুশিগুরো সুকুনাকে অ্যাটাক করছে আর সুকুনা তার প্রশংসা করছে। একটা সময় পর সুকুনা ফুশিগুরোকে ধরে বলে, তোমার অভিশপ্ত শক্তি ব্যবহার করো। তারপর ফুশিগুরোকে একটা ঘুষি মেরে বলে, তারপর অ্যাটাক করো। তখন ফুশিগুরো পেছোতে পেছোতে সামান করে বলে, ওরোচি,
এটা বলার সাথে সাথেই একটা হোয়াইট স্নেক সামান হয় আর সেটা সুকুনাকে ধরে ফেলে আর পাখিটিকে বলে একসাথে অ্যাটাক করো। ওই দুইটা অভিশপ্ত শক্তি সুকুনার উপর একসাথে অনেকবার অ্যাটাক করতেই থাকে, কিন্তু এতে সুকুনার কিছুই হয় না, বরং সুকুনা ওরোচিকে ধ্বংস করে ফেলে। এরপর সুকুনা ফুশিগুরোর পিছন থেকে এসে ধরে বলে, ওরে সান্দু, কি করতাছো? তোমার সর্বোচ্চ শক্তি দিয়া ফাইট করো। তারপর ফুশিগুরোকে ধরে ছুঁড়ে মারে। তখন তো ফুশিগুরো আসমানে চলে যায়। এরপর সুকুনা আকাশে উঠে এসেও ফুশিগুরোকে অ্যাটাক করে আর সে অনেকগুলো বিল্ডিং এর দেওয়াল ভেঙে বের হয়ে আসে। তার পাখিটা তখন এসে তাকে ধরে নেয়। তখন ফুশিগুরো উঠতে উঠতে ভাবে, এখানে বিষয়টা শুধু জুজুৎসুর নয়, এমন শক্তি আর এমন ফাস্ট মুভমেন্ট আমি আগে কখনোই দেখিনি। এরপর সুকুনা ফুশিগুরোর ওপর আবার অ্যাটাক করে দেয় আর এবার সে বিল্ডিং ভেঙে একেবারে নিচ বরাবর চলে যায়। আর ফুশিগুরো তখন অনেক ক্লান্ত হয়ে গেছে। ফুশিগুরো ভাবে, এখন আমি কি করব? আমি মায়াজাল থেকে বেরিয়ে আসার জন্য প্রথমেই একটি শিকিগামি ব্যবহার করে ফেলেছি। ওরোচি আর হোয়াইট উলফ দুইটাই ধ্বংস হয়ে গেছে আর নইর অবস্থাও বেশি একটা ভালো না। একে ফেরত পাঠিয়ে দেই, না হলে এও ধ্বংস হয়ে যাবে। তারপর ওই শিকিগামিটি চলে যায়। তখন সুকুনা বলে, এখন আমি বুঝতে পেরেছি তোমার শিকিগামি আসলে ছায়ার মাধ্যমে তৈরি হয়, তাই না? গাইস, আমি আপনাদেরকে এখানে কিছু বলি। এই সুকুনা কিন্তু ভালো একজন টিচার হতে পারে, কিন্তু শালা একটা তেরা। ও কাউকে কোনো কিছু সঠিকভাবে শেখায় না। সে অনেক কিছু বোঝে, কিন্তু সে সবাইকে শুধু হিন্ট দেয়, সম্পূর্ণ পরিষ্কার করে কিছুই বলে না। তবে এই দিক থেকে গোজো আবার ভালো। সে হিন্ট দিলেও যদি তার ছাত্ররা বুঝতে না পারে, পরবর্তীতে সে বুঝিয়ে বলে দেয়। আর একটা বিষয় হলো, আমার মনে হয় গাইস, এখানে ইউজি এবং তার সাথীদের সাথে চক্রান্ত করা হয়েছে। কারণ কখনোই নতুন অ্যাডমিশন নেওয়া স্টুডেন্টদের মহাশ্রেণীর অভিশাপদের সাথে লড়াই করতে দেওয়া হবে না। আর টেকনিক্যালি এই বিষয়টা দেখলে গোজো তাদের সাথে না থাকলেও সুকুনা কিন্তু তাদেরকে বাঁচিয়েছে। অর্থাৎ সুকুনার মাধ্যমেই কিন্তু তারা ওই মহাশ্রেণীর অভিশাপটাকে প্রতিহত করতে পেরেছে। যাই হোক, এখন গল্পে ফেরা যাক। ফুশিগুরো বলছে, সে যদি সবকিছু বুঝেও যায় তো আমার এখন এতে কিছু যায় আসে না। ফুশিগুরো সুকুনাকে বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমি ছায়া ব্যবহার করি, তো কি হয়েছে? তখন সুকুনা ভাবে, এটা জুজুৎসু করার সাধারণ কোনো কৌশল নয়। গাইস, সুকুনার এই কথাটায়ও অনেক বড় একটা বিষয় লুকিয়ে আছে। আপনারা এর মানেটা সিজন 2 এ গিয়ে জানতে পারবেন। সুকুনা আরো বলে, সে এটা বদলাতেও পারে। সুকুনা ফুশিগুরুকে বলে, তো তোমার কাছে যেহেতু এমন শক্তির একটা ভান্ডার আছে, তাহলে তুমি ওই স্থান থেকে পালালে কেন? হয়তো তোমার যে শক্তিটা দিছে ওই শালায় অনেক বড় একটা গাধা। যাই হোক, বাদ দাও, তোমার যতই শক্তি থাকুক, তুমি তোমার শক্তি দিয়ে ওকে ঠিক করতে পারবে না। আই মিন গাইস, এখানে ইউজির কথা বলা হচ্ছে। ফুশিগুরো বলে, সে সবকিছু বুঝে গেল। আসলে এখানে সুকুনা যেটা বুঝেছে সেটা আসলে ফুশিগুরো বুঝেনি। ফুশিগুরো ভাবছে সে ব্যর্থ হয়েছে, সেই কথাটা সুকুনা বলছে। তখন সুকুনা বলে, তুমি শুধু শুধুই মরতে চাচ্ছ। এই অহংকারী ছেলেটা এতটাও মূল্যবান নয় যে তুমি তার জন্য নিজের জীবন দিয়ে দেবে। তখন ফুশিগুরোর ওই কথাটা মনে পড়ে, ইউজি বলেছিল তুমি আমাকে কেন বাঁচিয়েছিলে। ফুশিগুরো বলে, এই দুনিয়ায় কেউই কারো আপন নয়, কারো সাথেই ন্যায় বিচার হয় না। তখন আমাদেরকে একজন বলছে, আমার কাছে যদি আসলেই লড়াই করার ক্ষমতা থাকে, তাহলে আমি চাইবো তা দিয়ে আমি যেন আমার আশেপাশের লোককে সুরক্ষিত রাখতে পারি। ফুশিগুরো বলে, এই কথাটার কোনো মানে নেই যে সে কতটা ভালো ছিল। সে এই দুনিয়ায় শুধু খুশি থাকারই যোগ্য ছিল, কিন্তু সুমিকি শুধু যন্ত্রণাই পেয়েছে। আমার ওই বাবা নাম দেওয়ার সময় ভাবেওনি আমি মেগুমি ফুশিগুরো ছেলে না মেয়ে। সে হয়তো এখনো কোথাও না কোথাও অনেক আরামাইসে জীবনযাপন করছে। কর্মের ফল এমনি এমনি পাওয়া যায় না। খারাপ লোকদের শুধু বিচারপতিরাই শাস্তি দিতে পারে। জুজুৎসু জাদুঘর, তারাও এই প্রতিশোধ আর শাস্তির সিস্টেমেরই একটা অংশ। এরপর ফুশিগুরোর একটা ব্যাক স্টোরি দেখানো হয়। সে হসপিটালের একটা বেডে বসে আছে। সে বলছে, আমি চাই ভালো লোকদের সাথে যেন ভালো কিছুই হয়, সবার সাথে না হলেও কিছু লোকের সাথে যেন অবশ্যই হয়। আর তাই আমি যাকেই সামনে পাই বাঁচানোর চেষ্টা করি। তখন সুকুনা বলে, ও ভালোই তো, তাহলে তুমি এর জন্যই নিজের জীবন ঝুঁকিতে ফেলো। গাইস, এখানে হয়তো সুকুনা সবার মনের কথা শুনতে পারে, আর তাই সে কথা বলেছে। সুকুনা আরো বলে, তাহলে ঠিক আছে, তুমি দেখাও তোমার শক্তি, তুমি কি করতে পারো মেগুমি ফুশিগুরো। তারপর ফুশিগুরো তার একটা পাওয়ার অ্যাক্টিভ করে বলে, সিক্রেট ট্রেজার সুইং অ্যান্ড রিং। এটা অ্যাক্টিভ করার সাথে সাথেই সে ক্লান্ত হয়ে যায়। আই মিন সে অ্যাটাক করতে পারে না। তখন ফুশিগুরো আরো বলে, একটা কথা জেনে রাখো, তোমাকে বাঁচানোর পেছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমার নিজের জীবন ঝুঁকিতে ছিল, কিন্তু আমি তবুও তোমার মতো একজন ভালো মানুষকে বাঁচাতে চেয়েছি। তবে হ্যাঁ, যদিও আমাদের জুজুৎসু জাদুঘরদের কিছু নিয়মকানুন আছে, তবুও আমার মন বলেছে তাই আমি তোমাকে বাঁচিয়েছি। কিন্তু আমার এতে কিছুই যায় আসে না। আর আমি একজন হিরো না, আমি একজন সাধারণ জুজুৎসু জাদুঘর। তাই আমি তোমাকে বাঁচানোর জন্য কখনোই অনুশোচনা করি না।
গাইস, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, সুকুনা এবং ইউজি দুজনেই কিন্তু ফুশিগুরোর কথা মন দিয়ে শুনছে। যাই হোক, এরপর আমরা দেখি ইউজি ফিরে আসে। তখন ইউজি বলে, এখন বুঝতে পারছি তুমি তো আসলেই অনেক স্মার্ট ফুশিগুরো। তুমি আসলে অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছো, আর তোমার এই কারণগুলো আর লক্ষ্যটা সত্যিই সঠিক। আর দেখতে গেলে আমিও কিন্তু আমার সিদ্ধান্তে ভুল ছিলাম না। তখন ফুশিগুরো একটা মুচকি হাসি দেয়। তারপর আমরা দেখি ইউজির শরীর থেকে অঝরে রক্ত পড়ছে। ইউজি বলে, আমার গল্প বোধহয় এখানেই শেষ। এখন আর তোমরা কেউ আমাকে জ্বালাতে পারবে না। তোমরা দীর্ঘায়ু হও। এটা বলেই ইউজি পড়ে যায়। তখন ফুশিগুরো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। এরপর সিন চেঞ্জ হয়। আমরা টোকিও সিটির একটা ব্যস্ততম অবস্থা দেখতে পাই। তারপর আমরা দেখি একটা রোড ক্রসের সামনে অনেকগুলো লোকের মধ্যে একজন লোক এবং তার আশেপাশে কিছু অভিশপ্ত আত্মা দাঁড়িয়ে আছে। তখন একটি অভিশাপ ওই লোকটিকে বলছে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, সুকুনার আঙুল এবং তার শক্তি ব্যবহারের পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল নাকি? তখন ওই লোকটি পেছনের দিকে ফিরে বলে, না, ওই অভিশপ্ত আত্মাকে ব্যবহার করার পিছনে তেমন কোনো উদ্দেশ্য ছিল না। গাইস, আপনাদেরকে আমি একটা ভয়ানক স্পয়লার দেই। এই যে পুরুষ লোকটিকে দেখতে পাচ্ছেন কালো কাপড় পরা, তার ভেতরে যে শক্তি আছে সেই কিন্তু ইউজিকে জন্ম দিয়েছে। এক কথায় বলতে পারেন সে আসলে ইউজির মা। আমি আপনাদেরকে ছোট্ট একটা হিন্ট দিলাম, যারা বোঝার এমনি বুঝে নেবেন। যাই হোক, কালো কাপড় পরা ওই লোকটি আরো বলে, কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ জানতে পেরেছি। তখন এক চোখওয়ালা অভিশাপটি বলে, আশা করি এবার কোনো অজুহাত দেখাবে না। তখন তার পেছনে থাকা একটি অভিশাপ কিছু বলে। তখন ওই এক চোখওয়ালা অভিশাপটি রেগে যায়। সে বলে, একদম চুপ থাকো, আমি তোমার কোনো কথাই কখনোই বুঝতে পারি না, তুমি কোন ভাষা ইউজ করো কে জানে। তখন তারা রোড ক্রস করতে করতে ওই এক চোখওয়ালা অভিশাপটি অন্য অভিশপ্ত আত্মাকে বলে, তোমার ভাষা তো বুঝতে পারি না, কিন্তু তোমার কথার মানে ঠিকই বুঝতে পারি। তখন তারা সবাই একটা রেস্টুরেন্টে প্রবেশ করে। রিসিপশনে থাকা মেয়েটি বলে, ওয়েলকাম স্যার, আপনি কি একাই এসেছেন নাকি আপনার সাথে আরো কেউ আছে? তখন কালো কাপড় পরা লোকটি বলে, না, আমি একাই। আর তার সাথে থাকা অভিশাপগুলো নীরবে ভিতরে চলে যায়। তখন আমরা বুঝতে পারি ওই কালো কাপড় পরা লোকটি বাদে সবাই অদৃশ্য। এরপর সিন চেঞ্জ হয় একটা লাশের মর্গে। ইচিজি বলছে, আমি তাকে বলেছিলাম যদি ওই মহাশ্রেণীর অভিশাপটাকে দেখো তাহলে ওইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, নয়তো মরতে হবে। আমি এদেরকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, যাই হয়ে যাক না কেন তার সাথে ভুলেও লড়াই করবে না। তখন তো গোজো নীরব হয়ে বসে আছে। গোজো বলে, এটা একটা চক্রান্ত ছিল। ইচিজি বলে, কি কি বলছেন আপনি? গোজো বলে, ওইখানে যে শক্তিটা ছিল সেটা ছিল মহাশ্রেণীর, যার বিপক্ষে কারো জীবিত থাকাটা অসম্ভব। তুমি সেখানে ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্ট পাঠিয়েছো, আর ইউজিকে তো কখনোই পাঠানোর কথা ছিলই না। আমি আমার সিনিয়র্সদের সাথে কথা বলে তাদের সাথে অনেক জোরাজুরি করার পর মৃত্যুর সাজাটা হোল্ডে রেখেছি। আর যারা এই সিদ্ধান্তটা পছন্দ করেনি তারা আমার এখানের অনুপস্থিত থাকা এবং ওই মহাশক্তির আক্রমণের সুযোগ নিয়ে ইউজিকে চক্রান্ত করে হত্যা করেছে। আর বাকি দুইজনও যদি মরে যেত তাহলে আমি অনেক বড় একটা ঝামেলার মধ্যে ফেসে যেতাম। তখন তারা আমার পজিশনও কেড়ে নিত। তখন তো ইচিজি মুখে হাত দিয়ে রেখেছে, তার শরীরে কাঁপাকাঁপি উঠে যায়। ইচিজি বলে, আরে আমরা যখন খবর পেয়েছি তখন কেউই জানতো না যে এটা আসলে মহাশ্রেণীর অভিশপ্ত শক্তি। তখন গোজো বলে, শুধু একজনের দোষ প্রমাণ করে কিছুই হবে না, এর থেকে ভালো হবে সব সিনিয়রগুলারই একসাথে মাইরা ফালামু। এটা শুনে ইচিজি থমকে যায়। তখনই ওই স্থানে একটা ডক্টর আসে। তখন ওই মহিলা ডক্টরটি বলে, নর্মালি তুমি এতটা ইমোশনাল হও না। ইচিজি বলে, আপনাকে দেখে ভালো লাগলো শোকো ম্যাডাম। তো গাইস, এই ফিমেল ডক্টরটির নাম হলো শোকো। তখন ডক্টর শোকো বলে, আমার মনে হয় তুমি একে একটু বেশি পছন্দ করতে। গোজো বলে, এর কারণ আমি একজন ভালো মানুষ, আর আমার স্টুডেন্টের জন্য সবসময় আমি ভালোটাই চাইবো। ডক্টর শোকো বলে, তাহলে তুমি একে কেন জ্বালাচ্ছ? এখানে ইচিজির কথা বলছে। সে সবসময় আমাদের দুই পক্ষের ভেতরে প্রেসারে থাকে। তখন তো ইচিচি মনে মনে খুশি হয়ে যায়। গোজো বলে, এতে আমার কিছু যায় আসে না। ডক্টর শোকো কাপড় উঠিয়ে বলে, তো এই সেই ছেলেটা? তখন আমরা ওই স্থানে ইউজির মরদেহ দেখতে পাই, যার ওপর সুকুনা ভর করেছিল। তাহলে আমি এর পোস্টমর্টম শুরু করব? গোজো বলে, শুধু এর উৎসর্গটা যেন বিফলে না যায়। ডক্টর শোকো বলে, না যাবে না, তুমি তো আমাকে চেনোই। এরপর সিন চেঞ্জ হয় জুজুৎসু হাইয়ে। নোবারা বলছে, যদি তুমি আরো কিছুদিন বেঁচে থাকতে। যদিও এতে কোনো তফাৎ নেই, কিছুদিন পর সে এমনিই মরে যেত। এটা কি প্রথমবার যে তোমার কোনো পার্টনার মরেছে? ফুশিগুরো বলে, প্রথমবার আমার বয়সী কেউ। নোবারা বলে, তুমি এই পরিস্থিতিতেও নিজেকে ঠিক রাখতে পেরেছ। ফুশিগুরো বলে, তুমিও। নোবারা বলে, এতে আমার কী বা যায় আসে, আমি তো ওকে মাত্র 2 সপ্তাহ ধরে চিনি। আর আমি কোনো সাধারণ মেয়ে নই যে এমন একটা ছেলের জন্য কান্না করব, যাকে আমি ঠিকভাবে চিনিও না। তখন আমরা দেখি নোবারা আসলেই কান্না করছে। তখনই একটি মেয়ে এসে ফুশিগুরোকে বলে,
কি হয়েছে ফুশিগুরো, আজ একটু বেশি মনমরা হয়ে বসে আছো? কেউ মরে গেল নাকি আবার? ফুশিগুরো বলে, জেনেন আপনি এখানে? তখন ওই মেয়েটি বলে, আমার সারনেম ধরে আমাকে ডাকবে না। তখন আমরা দেখি পেছনে একটি পান্ডা আর একটি ছেলে লুকিয়ে আছে। পান্ডাটি বলছে, মাকি মাকি তুমি কি জানো না সে কেন এত দুঃখী? তো গাইস, এই মেয়েটির নাম হলো মাকি। মাকি বলছে, তুমি কি বলতে চাও? পান্ডাটি বলে, কাল একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আসলেই মরে গেছে। আর তখন তার সাথে ওই মাস্ক পরা ছেলেটি বলে, মনিটো ফ্লেক্স। তখন মাকি বলে, তাহলে আগে বললে না কেন? এখন সবাই মনে করবে আমি একজন নিষ্ঠুর আর নির্দয় একজন মানুষ। পান্ডাটি বলে, হ্যাঁ অবশ্যই মনে করবে। মাস্ক পরা ছেলেটি বলে, টুনা আর মিও। মাকি তখন রেগে বলে, তোমরা আমার বন্ধু না শত্রু? তখন নোবারা বলে, এই কার্টুন ডি আবার কারা? ফুশিগুরো বলে, কি আর বলবো, এরা সেকেন্ড ইয়ারের সিনিয়র্স। তখন পান্ডাটি বলে, তোমার জুনিয়র্সদের সাথে ভালো ব্যবহার করা উচিত। মাকি বলে, ভালো ব্যবহার মানে এই নয় যে তাদেরকে মাথায় উঠিয়ে নাচাবো। এরপর ফুশিগুরো তাদের তিনজনের পরিচয় দেয়। ফুশিগুরো বলে, মাকি জেনেন অভিশপ্ত হাতিয়ার ব্যবহার করতে এক্সপার্ট। তারপর টোগি ইনুমাকি, তার মুখের প্রত্যেকটা কথাই অভিশপ্ত শক্তি। রাইস বল ইনগ্রিডিয়েন্টস এর মাধ্যমে কথা বলে। আর এটা হলো পান্ডা। আর আরো একজন স্টুডেন্ট আছে, ইউতা ওকোৎসু। সেই এমন একজন যাকে আমি মন থেকে সম্মান করি, তবে সে এখন বিদেশে আছে। তখন নোবারা বলে, কিন্তু তুমি পান্ডা নামের পান্ডার বিষয় তো কিছুই বললে না। এরপর সিনিয়র্সরা তাদেরকে সরি বলে। পান্ডা বলে, আমি অনেক লজ্জিত, কারণ তোমরা গভীর শোকে শোকাহত। আমাদের এমনটা করার জন্য আমাদেরকে মাফ করবে। আমরা আসলে এখানে এসেছিলাম এটা জানার জন্য যে তোমরা কি কিউটো সিস্টার স্কুল এক্সচেঞ্জ ইভেন্টে অংশগ্রহণ করবে। তখন নোবারা এটা শুনে একটু কনফিউজ হয়ে যায়। নোবারা বলে, এখন এটা আবার কি? ফুশিগুরো বলে, এটা টোকিওর অন্য একটা স্কুলের সাথে আমাদের কম্পিটিশন হবে, যা হবে একটা স্পোর্টস ইভেন্ট। কিন্তু সেখানে তো শুধু থার্ড এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরাই যায়, তাই না? মাকি বলে, থার্ড ইয়ারের গাধাগুলোকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, আর তাই এখন তোমাদের অংশগ্রহণ করতে হবে। নোবারা বলে, তবে এই ইভেন্টে কি ধরনের গেম খেলা হয়? ভিডিও গেম নাকি? নিনটেন্ডোর গেম হলে আমার সামনে কেউই টিকতে পারবে না। পান্ডা বলে, তাহলে চলো 3জন করে টিম তৈরি করে ফেলি। এক্সচেঞ্জ ইভেন্টে টোকিও আর কিউটোর 2জন প্রিন্সিপালই ভিন্ন ভিন্ন 2টি কম্পিটিশন নির্বাচন করে, আর আমাদের স্টুডেন্টদের মধ্যে টানা 2 দিনের কম্পিটিশন হয়। তবে এমনটা শুধু রেকর্ডেই লেখা থাকে। তবে প্রতি বছর প্রথম দিন 3টি ব্যাটেল হয় এবং পরের দিন সিঙ্গেল ব্যাটেল। নোবারা বলে, কি বললে, টিম ব্যাটেল আর সিঙ্গেল ব্যাটেল? আমরা অন্য স্কুলের জুজুৎসু জাদুঘরের সাথে লড়াই করব? মাকি বলে, হ্যাঁ, সেটা হবে জুজুৎসু ব্যাটেল, যেখানে জীবন নেওয়া ছাড়া সবকিছুই করার অনুমতি আছে। পান্ডা বলে, আমরা তোমাদের ভালো করে ট্রেন করব, যেন তোমরা মরে না যাও। নোবারা বলে, কিন্তু আমাদের হাতে সময় কোথায়? আমাদের কাজের জন্যই তো লোক অনেক কম পড়ে। পান্ডা বলে, এটা ভালো কথা বলেছ। শীত থেকে গরম পর্যন্ত বেশিরভাগ সময় লোকেরা অনেক দুঃখী থাকে, তাই তখন আমরা একটু বেশি বিজি থাকি। মাকি বলে, কখনো কখনো আমরা তো পুরো বছরও ব্যস্ত থাকি, কিন্তু এখন মনে হয় কাজের চাপ একটু কমেছে। আর এমনিতেও তোমাদের পার্টনারও তো আর তোমাদের সাথে নেই, তাই না? তখন ফুশিগুরো আর নোবারা বলে, আমরা যাব, কারণ আমাদের আরও বেশি শক্তিশালী হতে হবে। তারপর নোবারা বলে, যদি আমার মনে হয়েছে যে এই এক্সচেঞ্জ ইভেন্টটা একেবারে ফালতু, তাহলে আমি সাথে সাথেই সেখান থেকে চলে আসব। ফুশিগুরো বলে, হ্যাঁ আমিও। তখন পান্ডা বলে, এরকম রাগী স্টুডেন্টদের ট্রেন করে আসলেই মজা পাওয়া যাবে। এরপর আমরা দেখি আবার সিন চেঞ্জ হয় ওই লোকটির দিকে। সে বলছে, তার মানে তোমাদের বস মানুষের পরিবর্তে এই দুনিয়ায় অভিশপ্ত শক্তির রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। কি আমি ঠিক বলেছি না? তখন ওই এক চোখওয়ালা অভিশপ্ত শক্তিটি বলে, হ্যাঁ এমনটাই ধরে নিতে পারো, তবে এর একটি বিশেষ কারণ আছে। মানুষ ধোঁকা, ঘৃণা আর মিথ্যাচারের শিকলে আবদ্ধ। তারা যতই ভালো কাজ করুক না কেন আর তাদের যতই ইমোশন থাকুক, সেটা কখনোই সম্পূর্ণ সত্যি হয় না। যেমনটা খারাপ ইমোশনস, যেমন ঘৃণা, শত্রুতা, এগুলো সম্পূর্ণ সত্য। গাইস, এই বিষয়টা কিন্তু আসলেই সত্য। মানুষ যখন কাউকে ঘৃণা করে, সে কিন্তু কাউকে দেখিয়ে ঘৃণা করে না, সে সত্যি সত্যি ঘৃণা করে। তবে অনেক সময় আমরা কাউকে সত্য কথা বললেও তার আড়ালে কোনো না কোনো মিথ্যা কথা অবশ্যই লুকিয়ে থাকে। সেটা হতে পারে কারো না কারো লাভের জন্য। যাই হোক, তারপর সে আরও বলে, আমরা অভিশাপরা ওই সকল ইমোশনস থেকেই তৈরি হই, আর এটাই হলো তার কারণ যে আমরা নিষ্পাপ এবং নিরীহ। মিথ্যাবাদী মানুষদের বাঁচার কোনো অধিকার নেই। তখন ওই লোকটি বলে, যাই হোক, কিন্তু এখন তো তাদেরকেই শেষ করে দেওয়া হচ্ছে। এক চোখওয়ালা অভিশাপ বলে, এজন্যই তো আমরা তোমার কাছে এসেছি, জুজুৎসু জাদুকরদের কিভাবে শেষ করব। তখন ওই লোকটি বলে, যদি তাদের সাথে জিততে চাও তাহলে তোমাদেরকে গুরুত্বপূর্ণ 2টা কাজ করতে হবে। প্রথমটা তার সাথেই জড়িত, যে জুজুৎসু জাদুকরদের সবচেয়ে শক্তিশালী জাদুকর। এমন কিছু করো যেন সাতোরু গোজো লড়াই করার অবস্থায় না থাকে। আর দ্বিতীয় কাজটি হলো হিউম্যান সুকুনা আর ইউজি ইতাদুরিকে
তোমাদের পক্ষে আনার চেষ্টা করো। তখন এক চোখওয়ালা লোকটি বলে, 1 সেকেন্ড, ইউজি তো মরে গেছে তাই না? তখন গেটো, সরি গাইস, আই মিন ওই লোকটি বলে, তাই নাকি? আমার তো মনে হয় না। তারপর আমরা ইউজির ভেতরের অবস্থান দেখতে পাই। সুকুনা বলছে, আমার অনুমতি ছাড়াই আমার ভেতরে উকি দিচ্ছ? এটা অন্যায়, বলদ একটা। আর এখান থেকেই এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, সামনে আরও কিছু দেখতে পাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।